যুদ্ধটা কিন্তু প্রযুক্তি না, যুদ্ধটা হলো বুদ্ধি। প্রেসিডেন্ট কিমের যে শক্তিশালী বোন আছেন, তিনি শক্তিশালী কোন অর্থে? অনেকে বলবে মানে ফিজিক্যালি, না ফিজিক্যাল ক্ষমতা নিয়ে। আসলে আমেরিকানরা এখন নানান ধরনের কূটনীতি খেলছে। সে উত্তর কোরিয়া দিয়ে একটা নাটক সাজাচ্ছে। সবাই ভাবে ইরানিরাও পারমাণবিক বোমা বানাক বা ইরা তামা তামা করে দেখে। এটা আসলে হলিউডি মুভিতে এরকম হয়। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, আমাদের অনুষ্ঠানে সবার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমাদের পক্ষ থেকে স্বাগত। একটু ইউটিউবের আমি দর্শকদের কমেন্ট পড়ে আসি, আর ফেসবুকে তারপরে পড়বো, এবং তারপরে আমরা মূল অনুষ্ঠানে আতিক ভাইয়ের কাছে চলে যাব। আনোয়ার হোসেন লিখছেন, আপনাদের আলোচনা খুব পছন্দ হয়, ধন্যবাদ আপনাকে। পছন্দের পাশাপাশি বেশি বেশি শেয়ার করবেন। এমডি শাহজাহান লিখছেন, ইউএসএ, ইসরায়েল, ইন্ডিয়া অল বর্বর। আপনার বিশ্লেষণ পুরোটাই ঠিক। নুরুল আফসার লিখছেন, তুরস্কের ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় এরদোয়ান নালিশ দিবে আমেরিকার কাছে। কাজল হায়দার, আহমেদ আতিক ভাইকে মোবারকবাদ জানাই। এ নিয়ে আমরা আজকে টপিক শুরুতে আপনার কথা রাখছি। আমি কমেন্টে আগে দেখেছিলাম, এই যে আতিক ভাইকে বললাম এ নিয়ে বলতে, উনি বলবেন। শাহিন খান লিখছেন, তাহলে বুঝতে হবে তারেক যে সঠিক পথে আছে, জনগণের উচিত এই দেশপ্রেমিক পরিবার সন্তান তারেক রহমানকে সহযোগিতা করা, নইলে ভারত তার ক্ষতি করে সে আওয়ামী লীগ অর্থাৎ ভারতের এজেন্ট সরকারে আনবে। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। জুয়েল লিখছেন, এটা হলো আমেরিকা ও ইসরায়েল মনোনীত ইসলামিক মক্কা জোট, যেটা আতিক ভাই বলে থাকেন, উনি আপনার সাথে একমত। ইসরায়েল তুরস্ক হামলা করে, এদিকে কাপুরুষ এরদোগান মক্কা জোট শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, হা 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 মজা। ধন্যবাদ আপনাকে। এমডি মাহবুব লিখছেন, আরে ভাই শোনেন, শুধু আপনি বলেন 7% 60% বলেন ইরান পারমাণবিক বোমা বানাইছে নিশ্চিত। ধন্যবাদ আপনাকে, আপনার জোশ রয়েছে বানানোর জন্য। শফিকুল ইসলাম শফিক লিখছেন, সুনামগঞ্জ শহর থেকে দেখছি, ধন্যবাদ। এমডি ইউনুস যে অবশ্যই উচিত, মানে ইরানে পারমাণবিক শক্তি থাকা উচিত। এমডি শাহনেওয়াজ লিখছেন, আজকে ইরানের ও বিশ্ব প্রেক্ষাপটে ইরানের পরমাণু বোমা অতি জরুরি, মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও আমেরিকার নিয়ন্ত্রণ দালাল রাজা বাদশাদের নিপাত হোক। ধন্যবাদ আপনাকে। আমিনুল হক লিখছেন, কেন নয়, 100% উচিত বলে মনে করে। আমিনুল হক ঢাকা থেকে দেখছেন। এমডি রজব আলী লিখছেন, ইরান পারমাণবিক অস্ত্র বানানো অতি জরুরি, আলহামদুলিল্লাহ তাদের আশা অতি নিকটে পূর্ণ হোক। ধন্যবাদ আপনাকে। এই পারমাণবিক নিয়ে আমরা গতকাল অনেক কথা বলেছি, আজকে আমরা চলে যাব। আতিক ভাই, এক দর্শক বলছিলেন যে তুরস্ক আসলে, তুরস্কের যিনি প্রধান তিনি আসলে একজন ভণ্ড মোটামুটি, আপনি যেটা বলেন আমরাও মোটামুটি সেটা জানি। সেখানে আপনার নানা জনের কাছে উনি বিচার দিয়ে বেড়াচ্ছেন, নিচে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার যে ঘাঁটি ছিল সিরিয়ায়, সেখানে সে অ্যাটাক করেছে ইসরায়েল সম্বন্ধে কালকে আপনি বলেছেন, আজকে একটু ডিটেইলস আসলে তুরস্কের বিষয়টা যাওয়ার আগে আমরা যেহেতু মধ্যপ্রাচ্য নিয়ে কয়েকটা ছোটখাটো জিনিস আছে, আমরা আসলে বেসিক্যালি আজকে তুরস্ক বা বাংলাদেশ এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু আপডেট দিয়ে নেই। যেমন ট্রাম্প হঠাৎ করে বলেছে যে উত্তর কোরিয়ার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এবং চলতি বছরের নভেম্বরের দিকে চীনে একটি সম্মেলন হবে, সম্ভবত এটার নাম আপেক, এক ধরনের এপিইসি চাইনিজ। তো সেইটাতে আপেক শীর্ষ সম্মেলনে চীনের শেনজেন শহরে, সেইখানে তার সাথে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের বৈঠক হতে পারে। কিন্তু প্রেসিডেন্ট কিমের যে শক্তিশালী বোন আছেন, তিনি শক্তিশালী কোন অর্থে? অনেকে বলবে ফিজিক্যালি, না ফিজিক্যাল ক্ষমতা নিয়ে, ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করে বা তার ভাইকে পরিচালনায় ভূমিকা রাখে। হ্যাঁ, তো তিনি দ্য গার্ডিয়ান, মার্কিন না ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের সাথে বলেছেন যে এগুলো আসলে বোগাস কথা। হ্যাঁ, ট্রাম্পের সাথে কিমের কোনো বৈঠক হবে না। আসলে আমেরিকানরা এখন নানান ধরনের কূটনীতি খেলছে। সেই কূটনীতির একটা পার্ট হিসেবে তারা মানে বিশ্ববাসীর নজর অনেক দিকে ঘোরানোর জন্য এই কাজগুলো করছে। আসলে উত্তর কোরিয়ার সাথে তার কতটুকু বৈঠক হবে এবং দক্ষিণ কোরিয়ার সাথে সে সম্পর্ক কমিয়ে দিবে আমার মনে হয় না। কারণ সেইখানে সে চির রাইভাল উত্তর কোরিয়া, চীনকে ঠেকানোর জন্য ওই জায়গায় দক্ষিণ কোরিয়াকে সে থাকবেই। যদিও ট্রাম্প বলছে যে দক্ষিণ কোরিয়ার সাথে আমি কিছু করব আরকি, সামরিক প্রশিক্ষণ কমিয়ে দেব। এর কারণ কিন্তু সম্পর্কের অবনতি না। এর কারণ হলো মার্কিন টাকায় টান পড়ছে। এইসব বিদেশের সামরিক ঘাঁটিগুলো এখন নানান অজুহাতে, এখন সরাসরি যদি বলে যে আমি দক্ষিণ কোরিয়ার বাজেট কমায় দিব সামরিক খাতে, এইটা না করে সে উত্তর কোরিয়া দিয়ে একটা নাটক সাজাইছে। এগুলো হইলো বেসিক, এবং এর পিছনে আরো অন্য কারণ থাকতে পারে। ইরানের অক্ষশক্তি বলেও কি কিছুটা নাড়া দিচ্ছে। এগুলো হলো ওই যে নজর সরানোর জন্য। আসলে মূল টার্গেট হলো যে তার ইকোনমিতে টান পড়ছে, সে কিসের ইরানকে অর্থনৈতিক চাপ দিবে, নিজেরই অর্থনৈতিক অবস্থা খারাপ। এই হলো একটা বিষয়।
তারপরে আরেকটা বিষয় হলো আপনার এই যে ইরানের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এখন যদি আর ইরানে হামলা হয়, যেই দেশের ভূমি বা যেই দেশের আকাশ ব্যবহার করে হামলা হবে ওই দেশের উপরই ইরানিরা হামলা করবে। ইরানের যে সশস্ত্র বাহিনীর প্রধান উনি এটা বলেছেন। তো যার ফলে এবং একই সাথে ইউরোপের ২টি দেশকে তারা টার্গেটের হুমকি দিয়েছেন। যেসব ইরানি সংবাদ মাধ্যম মেহের এবং অন্যান্য জায়গায় যেগুলো এসেছে তাতে মার্কিন সংবাদ মাধ্যমে এসেছে, এতে ২টা দেশের নাম বেরিয়েছে, একটা হলো বুলগেরিয়া আর একটা হলো সাইপ্রাস। কারণ আমরা দেখেছি কিছুদিন আগে বুলগেরিয়া তার সংসদে বিল পাস করে, বুলগেরিয়া যেহেতু এখন ন্যাটোতে ঢুকেছে, বুলগেরিয়ার বিমান ঘাঁটিকে সে মার্কিনীদের এবং ইসরায়েলিদের ব্যবহার করতে দিয়েছে ইরানের বিরুদ্ধে। আর ২ হলো সাইপ্রাস, তুর্কি সাইপ্রট এবং গ্রিক সাইপ্রট। সাইপ্রাস দ্বীপটা ২ ভাগ, একটা তুরস্কের অংশ, একটা সাইপ্রাসের নিয়ন্ত্রণে। তো সাইপ্রাসের নিয়ন্ত্রণে সেইখানে একটা ব্রিটিশ ঘাঁটি আছে এবং সেই ব্রিটিশ ঘাঁটি মার্কিনীরা ব্যবহার করে, ইসরায়েলিরা ব্যবহার করে, এবং অভিযোগ রয়েছে যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা যখন প্রথম হামলা করেছিল আতঙ্কের চোটে নেতানিয়াহু পালিয়ে ওই দ্বীপে চলে গিয়েছিলেন। হ্যাঁ, সেনা ঘাঁটিটার নাম জানে সাইপ্রাসের ঘাঁটি আর কি, ব্রিটিশ ঘাঁটি আর কি। তো এবং এই যে কেউ আমাদের দর্শক বা শ্রোতারা আসলে এগুলো হলো জনগণের আবেগ, শ্রোতাদের আবেগ, মানুষের আবেগ। আমরা বুঝতে পারি যে সবাই ভাবে ইরানিরাও পারমাণবিক বোমা বানাক বা ইরা তামা করে দেখে। এটা আসলে হলিউডি মুভিতে এরকম হয়, ও এটা করছে আমি এটা করবো। ইরানিরা বলেছে যে ওরা আমাদেরকে যেই মাত্রায় আক্রমণ করবে আমরা ওই মাত্রায়, কিন্তু সেই এই মানে এই না যে তাদের পারমাণবিক বোমা বানাতেই হবে। তাদের ইরানিরা মূলত এখন যেটা চমক দেখাবে আমি মনে করি বিশ্ববাসীর সামনে, তাদের আইসিবিএম ২০,০০০ কিলোমিটার দূরে হামলা করার মতো আইসিবিএম তারা নিউ ইয়র্ক বা আমেরিকার যে কোনো পয়েন্টে হামলা করতে পারবে, এবং সেই সব ক্ষেত্রে তারা হাইড্রোজেন বোমা ব্যবহার করতে পারে। যদি হাইড্রোজেনও না করে তাহলে এখন কিন্তু আরেকটা বোমা আছে, যে এটার নামটা আমি ভুলে গেছি, যে যেই শহরের উপর পড়বে ওই শহরের সমস্ত বায়ুটা যেদিক দিয়ে উড়ে যাবে ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট হয়ে যাবে। তো অল কাইন্ডস অফ ইলেকট্রনিক্স ডিভাইস, আজকে আমরা কিন্তু আমাদের যে লাইট জ্বলে এই লাইট গুলোও কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস। আমরা মোবাইল ইউজ করি, কম্পিউটার ইউজ করি, আর উন্নত বিশ্বে তো সবকিছু ইলেকট্রনিক্স ডিভাইসের উপর নির্ভরশীল, ফ্রিজ, এসি টেসি। তো এই সব কমিউনিকেশন জিনিসপত্র যখন নষ্ট হয়ে যাবে ওই শহর এমনি অচল হয়ে যাবে, মানে শহরকে ধ্বংস করতে হবে না এমনিতে। হ্যাঁ, তো এগুলো হলো এইগুলা। তো এগুলা নিয়ে আমাদের অতি আবেগী হওয়ার কিছু নেই, কারণ ইরানিরা যুদ্ধ কৌশল এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভালো যুদ্ধ কৌশল যারা বুঝে সেটা হলো ইরানিরা। এবং আপনি দেখেন তারা কিন্তু অপ্রচলিত অস্ত্র দিয়ে প্রচলিত অস্ত্রকে লড়াই করতেছে। মার্কিনীরা বিশাল ঘাঁটি বানাইছে, বিমানবাহী আমেরিকা বিমানবাহী রণতরী নিয়ে আসছে, ইরানিরা কিন্তু রণতরীতে আঘাত করেনি, ইরানিরা ওর সাপ্লাই চেইনে আঘাত করছে, ওর যে চোখগুলো নষ্ট করেছে, রাডার সিস্টেম, যার ফলে আমেরিকা এমনি শেষ হয়ে গেছে। তার বিলিয়ন ডলারের যন্ত্রপাতি বিকল হয়ে গেছে, কারণ ওই রাডারের সাথে যদি স্যাটেলাইটের সংযোগ না হয়, আর সেই রাডার আবার স্যাটেলাইটের সংযোগ সেটা আবার বিমানে সিগন্যাল না পাঠালে, আর ইরানিরা কি করেছে তাদের বিমানের রাডার স্টপ করে দিয়ে হামলা চালাচ্ছে। হ্যাঁ, তো এই যে এইসব বুদ্ধি, যুদ্ধটা কিন্তু প্রযুক্তি না, যুদ্ধটা হলো বুদ্ধি। আপনি কোন সময় কি ব্যবহার করবেন, কি কৌশল ব্যবহার করবেন। তো ইরানিরা এইসব ক্ষেত্রে পৃথিবীর সেই শুরু থেকে ৫-৬ হাজার বছর থেকে ইরানি জাতি পৃথিবীর একটা সভ্যতম জাতি। পরবর্তীতে তারা যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে এসে তারা আরো উন্নতি করেছে। হ্যাঁ, তো এগুলো হলো বিষয়। আমাদের অতি আবেগ আপ্লুত হওয়ার দরকার নেই, আমরা খালি অবলোকন করি এবং যতটুকু প্রচারণার কাজেও আমরা সাহায্য করতে পারি এইটা। তারপরে এই যে আরেকটা তথ্য বেরিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমে, যে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট, এই যে তাদের বাহরাইনে তাদের নৌবাহিনীর যে ৫ম হেডকোয়ার্টার সেইটা যে ইরানিরা ধ্বংস করে দিয়েছে, এইটা নাকি ট্রাম্পের কাছে পুরো গোপনই রেখেছিল, ট্রাম্প জানতোই না এটা। হ্যাঁ, তো এইবার বুঝেন যে মার্কিন যুদ্ধের যে কি অবস্থা। তারপরে আরেকটা জিনিস আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন, যে যেই ঘটনাটা ঘটেছে, ইরানের কোনো একটা মিসাইল বা বিমান যখন উড্ডয়ন করে তখন কিন্তু পৃথিবীর অর্ধেক রাডার সিস্টেম সক্রিয় হয়, কারণ সারা পৃথিবীর যুদ্ধের যত রাডার সিস্টেম সব কিন্তু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, পশ্চিম এশিয়ায় ইরানের চারদিকে সব সেট করা আছে, এবং একই সাথে আমেরিকার মূল ভূখণ্ড ইসরায়েল থেকেও এগুলো পর্যবেক্ষণ, মানে পৃথিবীর যত রাডার সিস্টেম আছে। ধরেন অনেক দেশের তো এই রাডার সিস্টেম নাই, কারণ ওদের মধ্যে সংঘাত নেই। দক্ষিণ আমেরিকার দেশগুলোর এত অত্যাধুনিক রাডার সিস্টেম নেই, যেমন আফ্রিকারও অনেক দেশে নাই। হ্যাঁ, তার মানে সব কিন্তু এই ইউরোপ আর এই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, এবং কি আমাদের এখানে হলো ভারত পাকিস্তান কেন্দ্রিক, আমাদেরও কিন্তু খুব ভালো রাডার সিস্টেম নাই। হ্যাঁ, তো পৃথিবীর অর্ধেক রাডার সক্রিয় হয়ে যায় একটা দেশের একটা ক্ষেপণাস্ত্র বা ড্রোনকে ঠেকানোর জন্য। তাহলে বুঝেন আপনি যে ওই দেশের অবস্থানটা কিরকম। হ্যাঁ, আর এই যে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে এই আগ্রাসনের সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করেছে, এবং এটি স্পষ্ট হয়েছে বলে
ইরানের যে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আপনার গোলাম হোসাইন, ইনি নিউ ইয়র্কে অভিযোগ করেছেন। তো এটা তো খুবই ঠিক যে পশ্চিমারা আন্তর্জাতিক আইনের দোহাই দেয় সারাদিন, কিন্তু ইরানে যখন আক্রমণ হলো একতরফা ইসরায়েল এবং আমেরিকা, তখন তাদের আন্তর্জাতিক আইন, নিয়ম কানুন, মানবাধিকার, গণতান্ত্রিক চর্চা কোনো কিছুই আর কাজ করে নাই, এবং তারা গোপনে বরঞ্চ আমেরিকাকেই সবাই মিলে সহযোগিতা করেছে। হ্যাঁ, আর এদিকে লেবাননের যে স্পিকার আছে নবী বেরি, উনি কিন্তু বারবার বলতেছেন বিশ্ববাসীর কাছে যে দক্ষিণ লেবাননের পরিস্থিতি কিন্তু মেনে নেওয়া যায় না, এবং বিশ্ববাসী এ ব্যাপারে নীরব রয়েছে, কোনো ভূমিকা পালন করছে না। রাইট। হ্যাঁ, আর ইরানের যে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আলী আবদুল্লাহি, তিনি তার এক্স পোস্টে বলেছেন যে ইউএসকে, ওই যে আগেই বলছিলাম যে ইউএসকে সহায়তার ক্ষেত্রে, আগ্রাসনের ক্ষেত্রে যেই ভূমি, ভূখণ্ড বা যেই দেশের আকাশ ব্যবহৃত হবে, আমরা সেই দেশকে আমাদের শত্রু এবং তাদেরকে টার্গেট, বৈধ টার্গেট ঘোষণা করব। তো এরই মাঝে আরেকটা মজার জিনিস, এই যে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধে যিনি মধ্যস্থতা করতো পাকিস্তানের সাথে কাতারকে সবসময় ধরা হলো নিউট্রাল কান্ট্রি, কিন্তু ইসরায়েল গতকাল ঘোষণা দিয়েছে তারা কাতারকে আর কোনো সামরিক সহায়তা করবে না। তার মানে থলের বেড়াল কিন্তু বেড়ে গেল। এতদিন কাতার যে নিরপেক্ষ একটা ভূমিকার ভান ধরেছিল, এখন দেখা গেল কাতারও ইসরায়েল থেকে নানান ধরনের অস্ত্র কিনতো। আমরা জানতাম যে ইউএই এর সাথে একটা ইসরায়েলের ভালো সম্পর্ক, সেকেন্ড ইসরায়েল, এখন দেখি কাতারের সাথেও সেই সম্পর্ক আছে। তো এইটা, আর ইসরায়েলের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল নাফতালি বেনেট, ইনি আবারও হুমকি দিয়েছেন যে ইরান, মানে এই হুমকিতে বোঝা যায় যে ইসরায়েল আসলে কাবু অবস্থায় আছে, যে লেবাননের যে প্রতিরোধ যোদ্ধারা তারা যদি ইসরায়েলের অভ্যন্তরে ক্ষয়ক্ষতির চেষ্টা করে, আমরা কিন্তু আবার ইরানের ভিতরে ক্ষয়ক্ষতির চেষ্টা করবো। এটা দুইটা কারণ আছে। এক হলো ইসরায়েলের ইলেকশন সামনে, হ্যাঁ, এই ইলেকশন ঘিরে ইসরায়েল নতুন কিছু সামনে আনতে চাচ্ছে, বিশেষ করে এই যে তুরস্ক সিরিয়ার ব্যাপারটা, আমরা যেটা মূল আলোচনা আজকে, যে তুরস্কের সাথে তারা একটা যুদ্ধবন্দী অবস্থা, এবং নেতানিয়াহুর পক্ষ থেকে যে ইসরায়েলের রাস্তায় রাস্তায় পোস্টার লাগানো হয়েছে, এখানে ইরানের রাহাবারের ছবি আছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধার প্রধানের ছবি আছে, ছবি আছে, এরকম 4-5 জন মুসলিম লিডারের ছবি দিয়ে সে প্রচারণা চালাচ্ছে যে যদি আমাকে নির্বাচিত না করো, এরা কিন্তু তোমাদের খেয়ে ফেলবে। হ্যাঁ, তো সেই জায়গায় এখন দেখা যাক কি দাঁড়ায় তারা। তো আমরা যেটা দেখেছি, এই যে আমরা এই মুহূর্তে যে আমাদের যে আলোচনা তুরস্ক আর আপনার সিরিয়া, ইসরায়েল, আসলে ঘটনাটা খেয়াল করবেন আপনার, এই গত 10-15 বছর যাবতই কিন্তু এই যুদ্ধটা আসলে চলছে। সিরিয়ার যে যুদ্ধটা, সিরিয়া থেকে এটা ইয়েমেন থেকে ফিলিস্তিন, লেবানন এবং সর্বশেষ ইরান যুক্ত হয়ে গেল। এখন কিন্তু যেই তুরস্ক সব সময় নিজেদেরকে টেকনিক্যালি, সে একই সাথে তুরস্কের অবস্থানটা খেয়াল করেন, উনি একই সাথে ন্যাটো জোটের সদস্য, ন্যাটো জোটের সব অমুসলিম, একমাত্র তুরস্ক মুসলিম, কিন্তু তাবুও তাকে পূর্ণাঙ্গ মর্যাদা দেওয়া হয় না, ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে দেওয়া হয় না। তো তুরস্কের সরকার শাসকের কাছে, যেহেতু তুরস্ক আগে একটা নাস্তিক দেশ ছিল, তাদের সেই নাস্তিকতার ধারাবাহিকতার অংশ হিসেবে এক ধরনের ক্যামোফ্লেজের মাধ্যমে এরদোগান ক্ষমতায় আসছেন। সে ইসলামিস্টও না, আবার ওয়েস্টার্নও না। তো সে একই সাথে তুরস্ককে ন্যাটো জাতের শক্তিশালী অংশীদার বানাতে চায়, আবার একই সাথে ইউরোপীয় ইউনিয়নের সদস্য বানাতে চায়, যেটা তুরস্কের একটা বড় অংশের মানুষের দাবি যে তাদেরকে ইয়ে করতে হবে। আবার একই সাথে সে মুসলিম বিশ্বের খলিফাও হতে চায়। চারটা অবস্থান। আবার তো এইসব অবস্থানের কারণে আবার সে ইরানের প্রতিবেশী, ইরানের সাথেও তার সুসম্পর্ক রাখতে হয়। আবার ওইদিকে কুর্দিদের জাতিগত সমস্যার মধ্যে সে যুক্ত, এবং সবসময় তাকে কুর্দি বিরোধী লড়াই ইচ্ছা করে বা যে কোনো নিরাপত্তার কারণে। মার্কিনিরাও আবার কুর্দিদের ইউজ করে, আবার তুরস্কর বিরুদ্ধে ইউজ করে কুর্দিদের, আবার তুরস্কও আমেরিকার পক্ষে ব্যবহৃত হয়। এই যে জটিল সমীকরণ তুরস্ক। আজকের যে সিরিয়ার মূল সমস্যাটা হলো তেল নিয়ে। সিরিয়ার উপর দিয়ে ইরাকি তেলটা ইরাক হয়ে যাবে, অথবা অন্য কোনো, মানে তুরস্ক হয়ে যাবে। তো এই যে তেলের বাণিজ্য এবং বিশ্বে বাণিজ্যের এই যে প্রভাব, এটা নিয়েই কিন্তু মূলত সিরিয়ার উপর এই যে তুর্কি হামলা। তো তুরস্ক এখন এটা অস্বীকার করলেও মূলত ওই যে ইসরায়েলি অ্যাক্টিভিস্ট এবং আমেরিকান যে রাষ্ট্রদূত ইসরায়েলের, তিনি বলছেন যে তুরস্ক আসলে নেতানিয়াহু চাচ্ছে যে এই ভূখণ্ডে হামলা করে এইখানে তার, যেহেতু তার নির্বাচন, সেই নির্বাচনের আগে সে এগুলো দেখাইতে চায় যে আমাকে রাখো, নাহলে কিন্তু এগুলা ক্ষতি হবে। এবং আপনি খেয়াল করবেন যে সিরিয়ার ভূখণ্ডে হামলা করেছে, সরাসরি কিন্তু তুরস্কে হামলা করেনি। কারণ কি, যদি ইসরায়েল সরাসরি তুরস্কের ভূখণ্ডে হামলা করে বসে, তাইলে তুরস্ক কিন্তু ন্যাটোর দেশ, তখন কিন্তু ন্যাটোর ওই যে 5 নম্বর আর্টিকেল, তখন স্বাভাবিকভাবে ন্যাটো একটা এমনি ভঙ্গুর আছে, তখন সত্যি ভেঙে যাবে। কারণ এই অমুসলিম দেশ ন্যাটোর সদস্যরা কিন্তু তারা কেউ তুরস্কের পাশে আসবে না, তারা ইসরায়েল। তো তুরস্ক আবার এটা বুঝেই
সে কিন্তু রাশিয়া থেকেও S-400 কিনে রাখছে। হ্যাঁ, তো এখন কিন্তু তুরস্ক আসলে খুব অ্যাক্টিভ হচ্ছে। যে কোনো সময় কিন্তু তুরস্ক ইসরায়েলও একটা সংঘাতের দিকে যেতে পারে, যদিও এই সম্ভাবনা খুবই কম, কারণ সার্বক্ষণিকভাবে পাশ্চাত্য শক্তিগুলো এটা দেখশুন করছে। তো এবং এই তুরস্কের রাজনীতিতে কিন্তু এইটাও একটা ভবিষ্যতে প্রবলেম তৈরি করবে বলে আমার মনে হয়। এবং এখন তুরস্ক যেহেতু সিরিয়াকেও নিয়ন্ত্রণ করে, সিরিয়ার সরকারকে, আবার সে চায় সিরিয়ার সরকারকে আরো শক্তিশালীও করতে। হ্যাঁ, তো কেমনে সিরিয়াও এদিকে প্রবলেম পড়ে গেছে। একদিকে তার ইসরায়েলের সাথেও সম্পর্ক ভালো, কারণ সে বাশার আল আসাদের বিরুদ্ধে যখন লড়াই করছে ইসরায়েলি আর্মি তাদেরকে সহায়তা করছে, ইসরায়েলি হসপিটালগুলোতে তার বাহিনী চিকিৎসা নিয়েছে, আবার তুরস্ক তাদেরকে ব্যাকিং করেছে। হ্যাঁ, তো তুরস্ক কিন্তু এখন একটা নতুন জটিল সমীকরণের মধ্যে জড়িয়েছে। এই সমীকরণের মধ্যে পড়লে কি হবে, আবার তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, ইনাকে কালকে দেখলাম টিভি ভাষণে বলতেছে যে আমরা আসলে বোর্ড অফ পিসে যে যোগদান করেছি, এটার আমাদের উদ্দেশ্য ছিল কূটনীতি এবং শান্তির মাধ্যমে ইসরায়েল যে সিরিয়া মানে ফিলিস্তিনিদের যে মানে মিশর সংলগ্ন এলাকায় যে তাদেরকে নিধন করছে, এই নিধনটা আমরা বন্ধ করতে চেয়েছিলাম। এবং তিনি বলছেন আমরা খুব সফল, কারণ আমাদের এই এর কারণে অন্তত নিধনের হার কমে এসেছে। তো মানে কি অদ্ভুত, মানে এটা আপনারাই বুঝেন কি বলবেন, মানে এদের যে বুদ্ধি, হ্যাঁ, এরা মানুষকে কি বুঝাতে চায় যে ফিলিস্তিনিদের তারা হত্যা কমিয়ে আনতে পেরেছে, কি সফলতা, আহা। হ্যাঁ, আচ্ছা, এই এরাই দেখবেন যে আজারবাইজান থেকে এই তুরস্ক ইসরায়েলকে তেল সরবরাহ করে, আবার সেই ইসরায়েল তাদের সিরিয়ায় তাদের ঘাঁটিতে হামলা চালায়, তারা এটা স্বীকারও করতে পারে না। হ্যাঁ, মানে মাইর খায়া হজম করতেছে কিন্তু কইতেও পারতেছে না যে আমার উল্টা কয় না ওইখানে আমার উপস্থিতি ছিল না। তো এই জটিল রাজনৈতিক সমীকরণ কিন্তু তুরস্কের অবস্থাটা আমাদেরকে নতুন একটা অবস্থানের দিকে নিয়ে যাবে। এবং আপনারা নিশ্চিত থাকেন একটা সময়ে তুরস্ককে বাধ্য হইতে হবে এই যুদ্ধে জড়াতে, কারণ বেশি খেললে কিন্তু নিজেরও ক্ষতি হয়। তুরস্ক এখানে খুব বেশি খেলতে চাচ্ছে এবং খেলে ফেলছে। একটু যদি মিস্টেক হয় কোন একটা ভিতর দিয়ে একটা সমস্যা। ধন্যবাদ। আপনার কথা দিয়ে আমি শেষ করতে চাই যে বেশি খেলতে গেলে বিপদে পড়তে হয়। তো তুরস্কের ক্ষেত্রে সম্ভবত, বিশেষ করে এরদোগানের ক্ষেত্রে এটা হতে পারে। এক এক সময় এক এক কথা বলেন। তো সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পৃথিবীর কোথা থেকে আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখছেন সেটাও আমাদেরকে জানিয়ে দেন। বিজ্ঞাপন আর প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন এবং কথা দিয়ে যাচ্ছি আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।